আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর প্রথম পত্রে বিন্যাস ও সমাবেশের সমাবেশ অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। বিন্যাস কাকে বলে? ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়া হচ্ছে বিন্যাস। ক্রম বিবেচনা করে সাজানোর যে প্রক্রিয়া তাকে বলে বিন্যাস। আর ক্রমকে উপেক্ষা করে ডিসঅর্ডারলি সাজানোর প্রক্রিয়াকে বলা হয় সমাবেশ। সমাবেশ কাকে বলে? কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়েকটি একবারে নিয়ে যত প্রকারের দল গঠন করা যায় ক্রমবর্জন করে তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। যেমন n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশকে আমরা n c r আমরা এই সিম্বল দিয়ে লিখি। মনে রাখতে হবে n এর মান অবশ্যই সবসময় r থেকে বড় হবে অথবা r এর সমান হবে। আমরা একটা উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝতে পারবো যে তিনটা অক্ষর এ বি সি, এই তিনটা অক্ষর, এই তিনটা থেকে দুইটা অক্ষর নিয়ে আমার সমাবেশ কি হবে? সমাবেশ হচ্ছে একটা এ বি হবে, তারপরে বিসি হবে, এরপরে সি হবে। তো টোটালি হচ্ছে কিন্তু তিনটা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3c2 = 3। আমার স্লাইডে লেখা আছে 3c2 = 3। এটা আমরা ক্যালকুলেট হিসাব করলে পাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিন্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা এ বি লেখার পরে আমরা বি এ লিখছি, কিন্তু ক্রম একটা ব্যাপার এখানে ফ্যাক্ট। বিসি লিখছি, সিবি লিখছি, কিন্তু সমাবেশের ক্ষেত্রে এ বি এবং বি একই জিনিস, একই সদস্য দলে আছে। এই জন্য তিনটা থেকে দুইটা অক্ষর নিয়ে আমার সমাবেশ হচ্ছে 3। আবার তিনটা থেকে তিনটা অক্ষর নিয়ে আমার সমাবেশ কি হবে? তিনটা থেকে তিনটা অক্ষর নিয়ে শুধু একটাই হবে, এটা এ বি সি। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে এটা মোট 6 হয়, কারণ এ বি সি এর অর্ডারগুলো চেঞ্জ হয়ে যায়। ক্রম পরিবর্তন করে গেলে আমরা অনেকগুলো বিন্যাস পাই, 6টা বিন্যাস পাই। আর সমাবেশের ক্ষেত্রে মাত্র একটা সমাবেশ হবে তিনটা থেকে তিনটা অক্ষর নিয়ে। এটাকে আমরা এভাবে লিখি 3c3 = 1। এরপরে আমরা আলোচনা করব ভিন্ন ভিন্ন বা বিভিন্ন বস্তুর সমাবেশ কি হবে। একটা বেসিক ফর্মুলা সমাবেশের ক্ষেত্রে, এই ফর্মুলা আমাদের খুব কাজে লাগবে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে প্রতিবার r সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমাবেশ হতে পারে তার সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে প্রতিবার r সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমাবেশ হতে পারে তার সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। এখানে n এবং r হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং n অবশ্যই r এর থেকে বড় হবে অথবা r এর সমান হবে। আমি প্রথমে মনে করে নিব নির্ণয় সমাবেশ সংখ্যা হচ্ছে NCR। আমি প্রথমে ধরে নিব আমার সমাবেশ সংখ্যা হচ্ছে NCR। তো প্রতিটি সমাবেশে r সংখ্যক বিভিন্ন বস্তু আছে। আমার এখানে প্রথমে বলা আছে ভিন্ন ভিন্ন বস্তু। প্রতিটি সমাবেশে r সংখ্যক বিভিন্ন বস্তু আছে। এই r সংখ্যক বস্তুকে তাদের নিজেদের মধ্যে r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। তার মানে r সংখ্যক বস্তু নিজেদেরকে r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে। অতএব NCR সমাবেশ থেকে প্রাপ্ত মোট বিন্যাস সংখ্যা হবে NCR × r ফ্যাক্টরিয়াল। কারণ একটা সমাবেশকেই r ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যাবে। সুতরাং NCR সংখ্যক সমাবেশকে কতভাবে সাজানো যাবে? এটা অবশ্যই গুণ হবে NCR × r ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে NCR × r ফ্যাক্টরিয়াল, যা n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে প্রতিবার r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যার সমান। তো এটাকে আমি এভাবে বলতে পারি NCR × r ফ্যাক্টরিয়াল = হচ্ছে NPR। তো NCR × r ফ্যাক্টরিয়াল = n ফ্যাক্টরিয়াল বাই r × r ফ্যাক্টরিয়াল × n - r ফ্যাক্টরিয়াল। তো আমরা NCR এর সূত্রটা পাচ্ছি n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল × n - r ফ্যাক্টরিয়াল। এটাকে আমি আরেকবার বলি। আমি প্রথমে ধরে নিচ্ছি আমার টোটাল সমাবেশ সংখ্যা হচ্ছে NCR, মানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে টোটাল সমাবেশ হচ্ছে NCR। এতগুলো সমাবেশ বা এতগুলো দল আছে, প্রত্যেকটা দলে r সংখ্যক বিভিন্ন বস্তু আছে। এই r সংখ্যক বস্তুকে এই r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। তার মানে হচ্ছে NCR বস্তুকে
NCR ইন্টু R ফ্যাক্টরিয়াল রূপে সাজানো যায়। আর এই পুরো জিনিসটা হচ্ছে আমার বিন্যাস। কিসের বিন্যাস? n সংখ্যক বস্তু থেকে R সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস। তো এখান থেকে আমি যেটা লিখতে পারি NCR ইন্টু R ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস R ফ্যাক্টরিয়াল, যেকে লেখা যাবে NCR equals to n factorial by R factorial into n minus R factorial। ওগুলো মাথায় রাখবো। এটা হচ্ছে আমার সমাবেশের সবচেয়ে একটা বেসিক সূত্র, যে NCR এর মানে হচ্ছে n factorial by R factorial into n minus R factorial। আমরা এখন সম্পূরক সমাবেশ নিয়ে আলোচনা করব। n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা সমান। এর মানে হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ হচ্ছে NCR, আর যারা বাদ পড়তেছে n মাইনাস r, তো n সংখ্যক জিনিস থেকে n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা সমান। এটা আমরা দেখি এটা কিভাবে আসে। n সংখ্যক জিনিস থেকে যতবার r সংখ্যক জিনিস বাছাই করা যায় ঠিক ততবারই n মাইনাস r সংখ্যক জিনিস বাদ দেওয়া যায়। এর মানে হচ্ছে n সংখ্যক জিনিস থেকে যতবার r সংখ্যক জিনিস বাছাই করা যায় ঠিক ততবারই এই বাদ করাদের নিয়ে n মাইনাস r সংখ্যক জিনিসও বাছাই করা যায়। যখন আমি r সংখ্যক জিনিসকে নিচ্ছি n সংখ্যক থেকে, তার মানে n মাইনাস r সংখ্যক জিনিস বাদ করতেছে, তো বাদ করাদের একটা দল হবে। তো n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ হচ্ছে NCR। তো একইভাবে n সংখ্যক জিনিস থেকে n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ হচ্ছে NCn মাইনাস r, এর দুইটা হচ্ছে সমান। NCR এবং NCn মাইনাস r কে পরস্পর সম্পূরক সমাবেশ বলা হয়। একটা উদাহরণ দিলে আমরা সহজে একটু বুঝতে পারবো। যেমন 5টা জিনিস থেকে আমি যখন 2টা জিনিস নিচ্ছি, অবশ্যই এর মধ্যে 3জন বাদ করতেছে, 3টা জিনিস বাদ করতেছে কিন্তু, তো এদেরকে নিয়ে আরেকটা সমাবেশ হবে যারা বাদ করা 5C3, এবং এখানে বলা হচ্ছে এরা সম্পূরক সমাবেশ এবং এটা দুইটা একে অপরের সমান। এটি হলো NCR equals to NCn minus r। NCR এবং NCn minus r কে পরস্পর সম্পূরক সমাবেশ বলা হয়। আমি এখন শর্তাদি সমাবেশ নিয়ে আলোচনা করব। তো এখানে 5 ধরনের শর্তাদি সমাবেশ আছে। প্রথমটা হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু হতে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে যেখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সবসময় উপস্থিত থাকবে, এরূপ ক্ষেত্রে সমাবেশ হচ্ছে n - p c r - p। একটা উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। 15 জন ক্রিকেট খেলোয়াড় থেকে 2 জন নির্দিষ্ট খেলোয়াড়কে সর্বদা অন্তর্ভুক্ত করে 11 জনের একটা একাদশ গঠন করা যাবে। একাদশ কিভাবে গঠন করতে পারবো সেটা হচ্ছে 15 - 2c 11 - 2 বা 13c 9 বা 715 উপায়ে। একটু বোঝার চেষ্টা করি কেন এরকম হলো। কারণ 2 জন তো নির্দিষ্ট হয়েই আসছে। আসলে আলটিমেটলি আমরা 15 জন না 13 জন থেকে আমরা 9 জনকে নির্বাচিত করব। তো এটাকে আমরা এভাবে লিখবো 15 - 2c 11 - 2 বা 13c 9 বা 715 উপায়ে এদেরকে আমরা নির্বাচন করতে পারি। এই হলো আমার 1 নম্বর শর্তাদি সমাবেশ। এরপর 2 নম্বর শর্তাদি সমাবেশ হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যেখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু কোনো সময় থাকবে না, রাখাই যাবে না, এরূপ ক্ষেত্রে সমাবেশ হচ্ছে p কে আমরা ওই n সংখ্যক থেকে আগেই বাদ দিয়ে দিব, n - p c r। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবো। 12 জন লোক থেকে 2 জন নির্দিষ্ট লোককে সর্বদা বর্জন করে 5 জনের কমিটি কত প্রকারে গঠন করা যাবে। এখানে হচ্ছে 12 জন আছে, 5 জনের কমিটি করব, উপর মহল থেকে নির্দেশ আসছে 5 জন নেওয়া যাবে না, এদের সমস্যা আছে। তা আমরা এই 2 জনকে ওই 12 জন থেকে 2 জনকে আগেই বাদ দিয়ে দিব, বাকি 10 জন থেকে আমরা 5 জনকে নিব। এটা এইভাবে লিখব 15 - 12 - 2c5 বা 10c5 বা 252 উপায়ে এদেরকে আমরা এদের নিয়ে আমরা দল গঠন করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যেখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সব সময় থাকবে না, নির্দিষ্ট বস্তু কোনো সময় থাকবে না, এরূপ ক্ষেত্রে সমাবেশ হচ্ছে n - p c r। এরপরে আমরা 3 নম্বর শর্তাদি সমাবেশ নিয়ে আলোচনা করব। n সংখ্যক বিভিন্ন বস্তু হতে প্রত্যেকবার কমপক্ষে একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে 2n - 1।
তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে কমপক্ষে একটি দিব, একটি করে নিয়ে যতগুলো সমাবেশ গঠন করা যায় কমপক্ষে একটি নিয়ে, এটা 2 টু দি পাওয়ার n - 1 এটা প্রমাণটা আমরা একটু দেখব। প্রত্যেক জিনিসকে গ্রহণ বা বর্জন করা যায়, সুতরাং প্রত্যেক জিনিসকে দুইটি উপায়ে গ্রহণ বা বর্জন করা যায়। এরূপ n সংখ্যক জিনিসের জন্য মোট উপায়ের সংখ্যা 2 × 2 × 2, যদি n সংখ্যক জিনিস তো n সংখ্যক উৎপাদক পর্যন্ত, তারপরে 2 টু দি পাওয়ার n। কিন্তু এর মধ্যে সকলকে বর্জন করার উপায়ও অন্তর্ভুক্ত। যখন আমি সবাইকে নিচ্ছি এই একটা উপায়, আবার সবাইকে বর্জন করতেছি, সবাইকে বাদ দিয়ে দিচ্ছি, তো এটাও তো আরেকটা উপায়, কিন্তু এটা তো গ্রহণযোগ্য না, সবাইকে বাদ দিয়ে তো কোনো দল হয় না। এই জন্য টোটালি দল হচ্ছে এই উপায়ের সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেহেতু এর ভিতরে সকলকে বর্জন করার উপায় অন্তর্ভুক্ত, তো মোট সমাবেশ হবে 2 টু দি পাওয়ার n - 1। এর মানে হচ্ছে nc1 plus nc2 plus nc3 plus nCn equals 2 to the power n minus 1। এটা হলো আরেকটা শর্তাধীন সমাবেশ, যে n সংখ্যক বিভিন্ন বস্তু হতে কমপক্ষে একটি বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা 2 to the power n minus 1। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। একজন লোকের 3 জন বন্ধু আছে, লোকটি তার এক বা একাধিক বন্ধুকে কতভাবে দাওয়াত দিতে পারবে? তো একজন লোকের 3 জন বন্ধু হচ্ছে এ, বি, সি। সে যখন একে দাওয়াত দিচ্ছে, এটা একটা উপায়, আবার একে দাওয়াত নাও দিতে পারে, তখন হবে বিসি। সে একে দাওয়াত দিচ্ছে না। অর্থাৎ বিকে দাওয়াত দিচ্ছে, সে বিকে দাওয়াত দিচ্ছে না, তার মানে এসি। সিকে দাওয়াত দিচ্ছে, তো সিকে সে দাওয়াত দিবে না, এটা আরেকটা উপায়, সেটা হচ্ছে বিসি। এরপর সে এ, বি, সিকে দাওয়াত দিচ্ছে, এর উল্টো উপায়টা হচ্ছে সে এ, বি, সি কাউকে সে এদের কাউকে দাওয়াত দিচ্ছে না। তো মোট উপায় হচ্ছে আসলে 7টা, মোট উপায় হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। তো এটাকে আমরা এভাবে দিতে পারি যে 2³ - 1 বা 8 - 1 বা 7 উপায়ে একজন লোক তার 3 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবে। এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় হচ্ছে 7 উপায়। আমরা এরপরে 4 নম্বর শর্তাধীন সমাবেশ নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রকারের p সংখ্যক, দ্বিতীয় প্রকারের q সংখ্যক এবং তৃতীয় প্রকারের r সংখ্যক এবং k সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর সমাবেশ হচ্ছে p + 1 × q + 1 × r + 1 × 2 টু দি পাওয়ার k - 1। একটু বোঝার চেষ্টা করি। আমরা কিছু বস্তুর সমাবেশ নির্ণয় করব। এর মধ্যে এই বস্তুগুলোর মধ্যে এক জাতীয় p সংখ্যক, এক জাতীয় q সংখ্যক, এক জাতীয় r সংখ্যক আর k সংখ্যক বস্তু ভিন্ন ভিন্ন আছে। তো এই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা হবে p + 1 × q + 1 × r + 1 × 2 টু দি পাওয়ার k - 1। এটা কিভাবে আসে আমরা একটু দেখার চেষ্টা করি। p সংখ্যক জিনিস হতে আমি একটি করে, দুইটি করে, তিনটি করে, এভাবে p সংখ্যকটি অথবা একটিও নাও নিতে পারি। তার মানে p সংখ্যক জিনিস থেকে আমরা p + 1 সংখ্যকভাবে সমাবেশ করতে পারি। অনুরূপভাবে q সংখ্যক জিনিস থেকে q + 1 সংখ্যকভাবে এবং r সংখ্যক জিনিস থেকে r + 1 সংখ্যকভাবে আমরা সমাবেশ করতে পারি। আবার k সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর গ্রহণ বা বর্জন 2 হতে পারে, মানে 2 হতে পারে। এই ক্ষেত্রে আমার বাছাই হবে 2 টু দি পাওয়ার k। তবে সবগুলোকে একসাথে নিয়ে মোট সমাবেশ কি হবে? মোট বাছাই হবে p + 1 × q + 1 × r + 1 টু দি পাওয়ার k। কিন্তু এদের মধ্যে একটি সমাবেশে কোনো জিনিস উপস্থিত থাকবে না, তো তাকে বাদ দিতে হবে। সুতরাং নির্ণয় সমাবেশ সংখ্যা হবে p + 1 × q + 1 × r + 1 × 2 টু দি পাওয়ার k - 1। আমরা এটা আরেকটু দেখে নিই। আমরা আমাদের কিছু জিনিস আমরা সমাবেশ করব, এর মধ্যে p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক আরেক জাতীয়, r সংখ্যক আরেক জাতীয়, আর k সংখ্যক বস্তু হলো ভিন্ন ভিন্ন, এর এক জাতীয় না। এই ক্ষেত্রে মোট সমাবেশ হবে p + 1 × q + 1 × r + 1 × 2 টু দি পাওয়ার k - 1। একটা উদাহরণ দিই আমরা। এই যে প্যারালাল একটা শব্দ, এই শব্দের যে দুইটি এ আছে, প্যারালাল p a r a l l e, প্যারালাল। এর মধ্যে এ আছে দুইটি, এল আছে তিনটি, আর বাকি তিনটি অক্ষর ভিন্ন ভিন্ন তিনটি অক্ষর আছে। তো এই ক্ষেত্রে মোট সমাবেশ কি হবে আমাদের সূত্র অনুযায়ী? সেটা হচ্ছে তাহলে এখানে 2, তাহলে 2 + 1 3, তাহলে 3 + 1। আবার এই তিনটি
এখানে তিনটি ভিন্ন ভিন্ন বস্তু আছে। তো এটা হবে টু দি পাওয়ার কে বা 3 মাইনাস 1 ইকুয়ালস টু হবে এটা 3 ইন্টু 4 ইন্টু 8 মাইনাস 1, টোটালি এটা হচ্ছে 96 মাইনাস 1 ইকুয়ালস টু 95। আমরা এই শর্ট থেকে একটা উদাহরণ দেখলাম, সুন্দর একটা উদাহরণ দেখলাম, এটা আমরা মনে রাখবো। আমরা এরপরে 5 নম্বর শর্তাধীন সমাবেশটা একটু দেখব, যে m প্লাস n সংখ্যক বস্তুকে দুইটি গ্রুপে বিভক্ত করতে হবে, যাতে এক গ্রুপে m সংখ্যক এবং অপর গ্রুপে n সংখ্যক বস্তু থাকে। এই ক্ষেত্রে সমাবেশ হবে m প্লাস n ফ্যাক্টরিয়াল বাই m ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল। আমরা আবারও একটু দেখি, m প্লাস n সংখ্যক বিভিন্ন বস্তুকে দুইটি গ্রুপে বিভক্ত করবে, যাতে এক গ্রুপে m সংখ্যক থাকবে আর এক গ্রুপে n সংখ্যক থাকবে। এই ক্ষেত্রে মোট সমাবেশ হবে m প্লাস n ফ্যাক্টরিয়াল বাই m ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল। আমরা একটু দেখে নিই কীভাবে এটা হয়। m প্লাস n সংখ্যক বস্তু হতে m বস্তুর বাছাই হচ্ছে m প্লাস NCm, m প্লাস n থেকে m বস্তুর বাছাই m প্লাস NCm। তো অবশিষ্ট বস্তু যদি m কে বাছাই করে ফেলে, অবশিষ্ট বস্তু থাকতেছে কিন্তু n, অবশিষ্ট n সংখ্যক বস্তু থেকে আর n সংখ্যক বস্তুর বাছাই কি হবে NCm ইকুয়ালস টু 1। তো নিম্ন মোট বাছাই কি হবে, ঘটনা একসাথে ঘটতেছে m প্লাস NCm ইন্টু 1। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি m প্লাস c m প্লাস NCm ইন্টু 1, এর মানে হচ্ছে m প্লাস c m। এটাকে আমরা এভাবে লিখতে পারি m প্লাস n ফ্যাক্টরিয়াল, এরপরে হচ্ছে m ফ্যাক্টরিয়াল, এরপরে হচ্ছে m প্লাস n মাইনাস m ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু হচ্ছে m প্লাস n ফ্যাক্টরিয়াল বাই m ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল। এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত সূত্র, মানে ফর্মুলা আর কি। তো আমরা একটু দেখে নিই, একটা উদাহরণ দিই, যে 11 জন ছাত্র দ্বারা 6 জন এবং 5 জন সদস্যের দুইটি দল কতভাবে গঠন করা যাবে। তো একইভাবে উপরে হবে 11 ফ্যাক্টরিয়াল m প্লাস n টোটাল 11, আর নিচে m ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 462 উপায়ে আমরা দল গঠন করতে পারি। আমরা এখন গুরুত্বপূর্ণ একটা সূত্র আমরা শিখব, যে প্রমাণ করব যে NCr প্লাস NCr মাইনাস 1 সমান n প্লাস 1 CR। এটাকে আমরা একটু উল্টাভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে n প্লাস 1 CR ইকুয়ালস টু NCr প্লাস NCr মাইনাস 1। এটা আমরা জিনিসটা হচ্ছে n প্লাস 1 বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যে সমাবেশ, এটা আমরা দুইটা সমাবেশের যোগফল রূপে লিখতেছি। আমি যখন একটা বস্তুকে বাছাই করি, তো একটা বস্তু থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আমি প্রথমে ধরে নিই যে আমি একটা বস্তুকে রাখবো না, n প্লাস 1 সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিব, এর মধ্যে একটা বস্তুকে আমি রাখবো না। তো না রাখলে প্রথমে আমি n প্লাস 1 থেকে বাদ দিয়ে দিব, তো n থেকে আমি r সংখ্যক বস্তু নিব, এটা NCr। আবার এটাও হইতে পারে যে আমি ওই বস্তুটাকে রাখবই, তো এই বস্তুটাকে যখন আমি রাখবই, এই বস্তুটা দুই জায়গা থেকে বাদ করে যাবে, ও তো ফিক্সড আছেই, ওকে নিয়ে আমি চিন্তা করবো না। তাহলে n প্লাস এটা NC, বাকি একটা বস্তুতে ফিক্সড হয়ে গেছে, তো একটা বাকি r মাইনাস 1 সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ হবে। এটাকে আমরা বলি n প্লাস 1 CR ইকুয়ালস টু NCr প্লাস NCr মাইনাস 1। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 20টা বস্তু থেকে 5টা বস্তু নিয়ে সমাবেশ কি হইতে পারে। এটা দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আমি একটা বস্তুকে আমি ফিক্সড করলাম, ওকে আমি নিবই, ওকে যদি আমি নেই তাহলে ওই জায়গাটা ফিক্সড হয়ে গেল, বাকি 19টা থেকে আমাকে 4টা বস্তু নিতে হবে। আর একটা ঘটনা হচ্ছে ওকে আমি নিব না, ওকে যদি আমি না নেই তাহলে ও তো দুই জায়গা থেকে বাদ দুই জায়গা থেকে বাদ পড়ে যাবে, যে 19টা বস্তু থেকে আসলে আমি 5টা বস্তুকে বাছাই করবো। তো এই সূত্রটা হচ্ছে এটা, এটা আমরা একটু দেখে নিব আর কি, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বিভিন্ন ম্যাথস করতে এটা আমাদের কাজে লাগবে। আমরা এরপরে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব।
তো আজকে ম্যাথগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টাইপে ভাগ করছি। প্রথম টাইপের যে ম্যাথগুলা আমি দুইটা ম্যাথ দেখালাম, বইয়ের মতো আরো অনেক ম্যাথ আছে এখানে। যে দেখাও যে n বাহু বিশিষ্ট একটি বহুভুজের হাফ ইন্টু n ইন্টু n মাইনাস 3 সংখ্যক কর্ণ আছে। n বাহু বিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে। আরো দেখাও যে এর কৌণিক বিন্দুগুলি সংযোগ দেখা যায় এত সংখ্যক ভিন্ন ত্রিভুজ গঠন করা যায়। আরেকটা ম্যাথ আছে 12টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলি সংযোগ দেখা যায় কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে বা এদের কতগুলি কর্ণ আছে। তা আমরা দুইটা ম্যাথই একটু দেখব। প্রথম ম্যাথটা একটু দেখে নিই আমরা যে n বাহু বিশিষ্ট একটি বহুভুজের nটি কৌণিক বিন্দু আছে। তো nটি কৌণিক বিন্দু যোগে একটা বাহু হওয়ার জন্য দুইটা বিন্দু লাগে। তো nটি কৌণিক বিন্দু হতে দুইটি বিন্দু যোগে গঠিত বাহুর সংখ্যা হচ্ছে nc2। তো কিন্তু এদের মধ্যে বহুভুজে n 500 রেখা কর্ণ নয়, n 500 রেখা কর্ণ নয়। কেন কর্ণ নয় আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন একটা চতুর্ভুজ যখন আমরা নেই, চতুর্ভুজের চারটা হবে a b c d, এই চারটা বাহু নিয়ে কতগুলো রেখা হতে পারে? তো চারটা হতে আছে, আরো এই দুইটা হতে পারে, bc হতে পারে, bd হতে পারে, আবার ac হতে পারে। মোট 6টা বাহু, কিন্তু চার পাশে চারটা আর দুইটা কর্ণ। এখানে কিন্তু টোটাল যদি বলি যে এটা হবে 4c2 = 6 হবে, কিন্তু এই সবগুলো কিন্তু কর্ণ না। এই চারটা 500 রেখা কিন্তু কর্ণ না। তো চতুর্ভুজ থেকে চারটা 500 রেখা বিয়োগ যাবে। তো বহুভুজ যেখানে n সংখ্যক 500 রেখা আছে, আমি ওইখান থেকে n টা বিয়োগ করতে হবে আমার, মানে nc2 - n। তো এটা ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি যে রেজাল্ট হচ্ছে হাফ ইন্টু n ইন্টু n মাইনাস 3। তার মানে n বাহু বিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে। এখন এই কৌণিক বিন্দুগুলো সংযোগ রাখতে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? তো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সেটা হবে n বিন্দু থেকে তিনটা বিন্দু যোগে কিন্তু একটা ত্রিভুজ হয়। তো টোটালি হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। এই ক্যালকুলেশনটা আমি একটু দেখাই। আসলে এটাকে এভাবে লেখা যায় n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল বাই নিচে হবে 6 ইনটু n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। এটা কাটা যাচ্ছে ইকুয়ালস টু 1/6 ইনটু n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2। এই প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এখানে আরেকটা ম্যাথ আছে, 2 নম্বর ম্যাথ করণে আমি করে দিচ্ছি যে 12টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। তো প্রথমে ত্রিভুজের কথায় আমি আসি। কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? 12 বাহু বিশিষ্ট বহুভুজে 12টি কৌণিক বিন্দু আছে। তো একটা ত্রিভুজ হওয়ার জন্য 3টা কৌণিক বিন্দু লাগবে। তো ত্রিভুজ গঠন করা যাবে, এটা হলো 12c3 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন হয়তো 220 আসবে। এটি হলো আমার রেজাল্ট যে মোট ত্রিভুজ গঠন করা যাবে 220টি। এরপরে আছে কতগুলি কর্ণ আছে। তো 12টি কৌণিক বিন্দু থেকে দুইটি বিন্দু যোগে মোট রেখা গঠন করা যাবে 12c2। অবশ্যই এই 12c2 এটা কিন্তু কর্ণ না, কিন্তু এর মধ্যে 12 বাহু বিশিষ্ট যেহেতু বহুভুজ 12টি 500 রেখা বিয়োগ করতে হবে। তো টোটালি 12c2 এটা হবে 66 আর এটা হলো 12, এটা রেজাল্ট হবে 54। এই ধরনের বহু অঙ্ক বই আছে, আমরা দেখে নিব। আমরা এরপরে টাইপ 2 এর কিছু ম্যাথ করব। আমরা এই ম্যাথগুলো একটু দেখে নেই। প্রথম ম্যাথটা হচ্ছে থিসিস শব্দটি অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে ডিগ্রি শব্দটি অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে বা সমাবেশ গঠন করা যেতে পারে নির্ণয় করো। তো আমরা প্রথম অঙ্কটা একটু দেখব। এই থিসিস এই শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে 2টি এস আছে। সুতরাং শব্দটিতে মোট 5টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। প্রতিবারে 4টি অক্ষর নিয়ে অক্ষর বাছাই কিভাবে করতে পারি? আমরা দুইভাবে করতে পারি। প্রথমে হচ্ছে 4টি অক্ষরই ভিন্ন, এই ক্ষেত্রে আমার বাছাই কি হবে?
মোট 5টি ভিন্ন অক্ষর আছে, এটা 5C4, এটা রেজাল্ট হবে 5। এর মধ্যে এরপরে হলো আরেকটা হলো দুইটি অভিন্ন, মানে একটা শব্দের দুইটা এস আছে, দুইটি অভিন্ন আর অপর দুটি ভিন্ন। তো দুইটি অভিন্ন আসবে 2C2, দুইটা এস থেকে দুইটা এস আসবে 2C2, আর চারটা ভিন্ন অক্ষর থেকে দুইটা আসবে 4C2। টোটাল ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাবো 6। তো অক্ষরগুলির মোট সময়ের সংখ্যা কি হবে? 5 + 6 = 11। তো খুব সহজ, আমরা দেখলে বুঝবো। আমরা এর পরের ম্যাথটা একটু দেখবো যে ডিগ্রি শব্দটির অক্ষরগুলি থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে বা দল গঠন করা যেতে পারে। ডিগ্রি শব্দটিতে মোট 3টি ই সহ মোট 6টি বর্ণ আছে। সুতরাং শব্দটিতে মোট 4টি বিভিন্ন বর্ণ আছে, এদেরকে আমরা 3 ভাবে বাছাই করতে পারি, 3টা প্রসেসে। প্রথমে 4টি বর্ণই হলো ভিন্ন, তো এই ক্ষেত্রে বাছাই হবে 4C4 একভাবে হবে = 1। এরপরে হচ্ছে দুইটি বর্ণ হচ্ছে অভিন্ন, তো এখানে আমরা একটু খেয়াল করি ডিগ্রির মধ্যে 3টা ই আছে, ই ই ই, দুইটি বর্ণ অভিন্ন, মানে 3টি থেকে আমরা 2টি লিখব। তো এটা কিন্তু একভাবে নেওয়া যায়, এটাকে লিখতে হবে কিন্তু 2C2, কখনো 3C2 লেখা যাবে না, 2C2 লিখতে হবে যদি বর্ণ একই হয়, একভাবে নেওয়া যাবে। তো দুইটি অভিন্ন বর্ণ 2C2, আর বাকি দুইটা বর্ণ নিয়ে নিলাম, আর বাকি ভিন্ন বর্ণ আছে 3টি থেকে নিতে হবে 2টি, তো এটার মোট রেজাল্ট আসবে 3। এরপর 3টি বর্ণ যদি অভিন্ন হয়, 3টা ই আমরা নিব, সেটাও কিন্তু একভাবে নেওয়া যাবে দলের ক্ষেত্রে। এটাকে আমরা লিখব 3C3, আর বাকি 3টা ভিন্ন বর্ণ থেকে একটা বর্ণ নিতে হবে, এটা লিখতে হবে 3C1। এর টোটাল রেজাল্ট হবে 3। মোট বর্ণগুলো বাছাইয়ের মোট সংখ্যা হবে 1 + 3 + 3 = 7। এভাবে আমরা ওই অঙ্কটা করবো। তো আমরা এরপর টাইপ 3, এখানে কিছু ম্যাথস আছে, এটা আমরা একটু দেখে নেই আর কি। একই টাইপের কিছু ম্যাথ। প্রথম ম্যাথটা হচ্ছে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত রকমে গঠন করা যেতে পারে যাতে অন্তত পক্ষে একজন ভদ্রমহিলা উপস্থিত থাকবে। এরপরে একটা ম্যাথ হচ্ছে 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। ক্রিকেট টিমটি কত প্রকারে গঠন করা যাবে? আরেকটা ক্রিকেট দল নিয়ে আরেকটা ম্যাথ, যে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে এবং 2 জন উইকেট রক্ষা করতে পারে, উইকেট কিপার। অন্তত একজন উইকেট কিপার ও 3 জন বোলার নিয়ে কত প্রকারে 11 জনের ক্রিকেট টিম গঠন করা যেতে পারে। আর সর্বশেষ আরেকটা অঙ্ক এখানে আছে, 6 জন বিজ্ঞান ও 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে। আমরা এই অঙ্কগুলো আমরা এখন একটু দেখবো, দিয়ে আমরা দুইটা অঙ্ক করবো, আমরা 5 নম্বর এবং 8 নম্বর অঙ্কের দুইটা ম্যাথ আমরা করবো, আর বাকি ম্যাথগুলো একই ধরনের। আমরা প্রথম ম্যাথটা একটু দেখবো, যে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জন একটি কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একজন ভদ্র মহিলা থাকবে। অঙ্কটা আমরা দেখো কিভাবে করি। 10 জন ব্যক্তির মধ্যে 4 জন ভদ্র মহিলা হলে পুরুষের সংখ্যা হবে 6 জন, আর 5 জনের একটি কমিটি যাতে অন্তত একজন মহিলা থাকতেই হবে, ভদ্র মহিলা থাকবে। এটা এইভাবে হতে পারে যে আমি ছক করলাম, আমি প্রথমে ভদ্র মহিলা 4 জন নিচ্ছি, তো 5 জনের কমিটি, তাহলে পুরুষ নেওয়া যাবে 1 জন, ভদ্র মহিলা 3 জন নিচ্ছি, তাহলে পুরুষ নেওয়া যাবে 2 জন, ভদ্র মহিলা 2 জন নিচ্ছি, তাহলে পুরুষ নেওয়া যাবে 3 জন, যেহেতু 5 জনের, আর ভদ্র মহিলা যদি আমি 1 জন নেই আর পুরুষ নেওয়া যাবে 4 জন। এইভাবে তাহলে কমিটির সংখ্যা কি হবে, যখন 4 জন ভদ্র মহিলা 4 জন থেকে 4 জন নিচ্ছি আর পুরুষ 6 জন থেকে 1 জন নিচ্ছি, 4C4 × 6C1 টোটাল হচ্ছে 6। আর ভদ্রমহিলা 3 জন, পুরুষ 2 জন, তো ভদ্রমহিলা 4 জন থেকে 3 জন নিচ্ছে 4C3 আর 6C2, 4 × 15 60। 2 জন 4 জন থেকে 2 জন নিচ্ছি, 6 জন থেকে 3 জন নিচ্ছি, 4C2 × 6C3 = 120। আমি 4 জন থেকে একজন ভদ্রমহিলা নিচ্ছি আর 6 জন পুরুষ থেকে 4 জন নিচ্ছি, তাহলে 4C1 × 6C4 = 60। তো মোট কমিটির সংখ্যা হবে 6 + 60 + 120 + 60 = 246। এইভাবে ম্যাথ একেবারে সহজ, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। আমি আরেকটা ম্যাথ একটু করে দিই, একবারে সবার শেষে যে ম্যাথটা ছিল, যে 6 জন বিজ্ঞানের ছাত্র এবং 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেখানে বিজ্ঞানের ছাত্রদেরকে প্রাধান্য দিতে হবে, ওদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে।
আর বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কমিটি নিম্নলিখিতভাবে গঠন হতে পারে। এই যে বিজ্ঞান, দেখো বিজ্ঞানের আমি 6 জন দিচ্ছি। কলা না নিলেও চলবে, কিছু বলেনি, নেওয়া নিতেই হবে কিছু বলেনি। আমি কলা বিভাগে নিচ্ছি না। বিজ্ঞানের 6 জন, কলা বিভাগের 0 জন, বা বিজ্ঞানের 5 জন, কলা বিভাগের 1 জন, মোট 6 জনের কমিটি, 6 জন হতে হবে। বিজ্ঞানের 4 জন নিচ্ছি, কলা বিভাগের আমি 2 জন নিচ্ছি। এরপরে যেটা হতে পারে বিজ্ঞানের 3 জন, কলা বিভাগের 3 জন, তো সমান হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। এই জন্য এখানে থেমে গেলাম। বিজ্ঞানের 4 জন, কলা বিভাগের 2 জন। তো দেখো এই ক্ষেত্রে হবে 6C6 × 4C0 = 1। এরপরে এটা হলো 6C5 ইন্টু 4 জন থেকে 1 জন, 4C1, 24 জন আসছে। এটা 6 জন থেকে 4 জন, 6C4, আর 4 জন থেকে 2 জন, 4C2 = 90। তো মোট কমিটির সংখ্যা হবে 1 + 24 + 90 = 115। এইভাবে আর বিভিন্ন টাইপের ম্যাথ আছে। তো এত স্বল্প সময়ে সব তো করানো সম্ভব না। আমরা চেষ্টা করবো, আমরা টেক্সট বই খুব ভালো করে পড়বো, কারণ টেক্সট বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না। আমরা প্রথমে এই টাইপের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবো, তারপর অন্য ম্যাথগুলো আমরা করতে পারবো আর কি। তো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।